নারায়ণগঞ্জ থেকে ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। ভোটের সময় আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন নাইনেত্রী আঞ্জুমান আরা আকসির এবং শিক্ষক শামসুল আলম আজাদ। আপনাদের দুজনকেই ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি আঞ্জুমান আপা আপনার কাছে যেতে চাই প্রথমে, যে এই যে নারায়ণগঞ্জ শহর সিটি কর্পোরেশন, সেটা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন আসলো, সেই জায়গা থেকে আমি আপনার পর্যবেক্ষণটা বলতে চাই, যে জানতে চাই যে কিভাবে দেখছেন এই যে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলো এবং সেখানেও তো একটা মেয়াদ চলে গেল, এবং একজন নাগরিক হিসাবে, একজন শহরের একজন নারী হিসাবে আপনি কিভাবে দেখছেন? আমরা সুন্দর রাস্তাঘাট পেয়েছি, ড্রেন পেয়েছি, এছাড়াও বিভিন্ন রকম কার্যক্রম হচ্ছে। কিন্তু এই প্র্যাকটিক্যালি একটি কথা বলতে চাই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে দেখতে পাচ্ছি যে একজন পুরুষ কাউন্সিলর একটি ওয়ার্ড থেকে নির্বাচন করছে, আর একজন নারীকে দেখা যাচ্ছে তাদেরকে 3টি ওয়ার্ড দেওয়া হয়েছে। তো একজন পুরুষ সে সহজেই একটি ওয়ার্ডে তার নির্বাচনী প্রচারণা করে যাচ্ছে, আর নারী যে প্রার্থী হয়েছেন তাকে সে 3টি ওয়ার্ড ঘুরে বেড়াতে হচ্ছে এই স্বল্প সময়। এই বৈষম্যটা আসলে থাকা ঠিক না। আমি আশা করব যে আগামীতে এই বৈষম্য যেন রাখা না হয়, কারণ মেয়েরা এখন অনেক দূরে গিয়েছে, তারা অনেক কাজ করতে পারে। সংরক্ষিত আসনে নির্বাচন করতে যে দেখা যায় যে তাদেরকে কোনো দায়িত্বপূর্ণ কোনো কাজ দেওয়া হয় না। যে কাজগুলো দেওয়া হয় সেগুলো দেখা যায় যে কিছু ভিজিট কার্ড বিতরণ, চাল গম বিতরণ, কিছু শীতবস্ত্র বিতরণ, এই ধরনের। আর একজন পুরুষকে দেওয়া হয় ব্রিজ, কালভার্ট, এরকম চ্যালেঞ্জিং যে জিনিসগুলো সেগুলো দেওয়া হয়। নারীরা কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জিং পেশায় এখন সরাসরি কাউন্সিলর কেউ প্রার্থী হয়নি, গতবার নির্বাচিত হননি। সরাসরি কাউন্সিলর নারায়ণগঞ্জে এই বছর কেউ হননি নারী ভোটাররা, নারী কাউন্সিলর। আর এখানেও একটি ব্যাপার আছে, দেখা যায় যে একজন নারী স্বাচ্ছন্দ্য বোধ করছেন সংরক্ষিত আসনে। এই কারণে পুরুষ কাউন্সিলরের সঙ্গে দেখা যায় তারা প্রচুর টাকা পয়সা খরচ করে, অনেক সময় দেখা যায় বেশি শক্তির ব্যবহার হয়। এটি একজন নারী কাউন্সিলরের পক্ষে পেরে ওঠা একটা অসুবিধা হয়ে যায়। আসবো আবার আপা, আমি একটু শামসুল আলম আজাদ স্যারের কাছে যাচ্ছি যে নারায়ণগঞ্জ শিক্ষার অবস্থা, শিক্ষা শহর, এই যে শহরের শিক্ষার অবস্থা কি, স্কুল কলেজ যে মান, সেখানে শিক্ষার পরিবেশ, এগুলো নিয়ে যদি একটু আমরা আলোচনা করি। নারায়ণগঞ্জ নিয়ে কথা বললে প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো। পৃথিবীর অনেক শহরের উদাহরণ আছে, ঐতিহ্যবাহী শহরের উদাহরণ, সেটা তার মধ্যে নারায়ণগঞ্জ একটি পড়ে। কিন্তু এই শহরটি সবচেয়ে বড় একটি শহর, কিন্তু সবচেয়ে ছোট্ট একটি জায়গার মধ্যে। কারণ শহরের আয়তন অতটা না যতটা ঘনবসতি এবং শিল্প কলকারখানা। নারায়ণগঞ্জ সত্যিকার অর্থে বাংলাদেশের একটা পালস হয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরের সবচেয়ে কাছে, বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্রর মধ্যে অন্যতম এটি পড়ে। ফলে রাজনৈতিকভাবেও শহরটি অনেক গুরুত্বপূর্ণ। এই ঘনবসতির মধ্যে নারায়ণগঞ্জে যে কোনো পরিকল্পনা করাটাই একটা কঠিন, এটা সাংঘাতিক চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু সরকার বা প্রশাসন বা যে কোনো অর্থে মানে যারা কাজগুলো করে তারা তো পিছিয়ে থাকে না। সবচেয়ে বড় সংকট এখানে জায়গা। অনেক প্রতিষ্ঠান ইচ্ছা করলেই তৈরি করা যাচ্ছে না। আমার ধারণা এই শহরটাকে আরো বড় করে তোলা দরকার। পৌরসভার এরিয়া, যদিও বন্দর পৌরসভার মধ্যে, এখন অনেক পরিকল্পনা এইখানের সরকার নিতে পারে। এই বন্দর এবং সিদ্ধিরগঞ্জ পাশাপাশি আরেকটি শহর যেটা সিটি কর্পোরেশনের মধ্যে। সিটি কর্পোরেশনটা এখন অনেক বড়, এই সমগ্র সিটি কর্পোরেশনকে একত্রিত করে এই সমস্ত পরিকল্পনাগুলো করা যায়। শিক্ষার পরিবেশ সারা বাংলাদেশের শিক্ষা পরিবেশের সঙ্গে একত্রে তেমন কোনো ব্যতিক্রম না। অন্য যে কোনো ডিস্ট্রিক্ট শহরের মধ্যে একটি ব্যতিক্রম হচ্ছে আমার প্রতিষ্ঠান। আমি এখানে চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল। এইখানে চারুকলা ইনস্টিটিউটের বয়স 22 বছর। আমরা একটা গ্যালারির অভাব বোধ করছি। যদিও আমার কলেজের কাছাকাছি আলী আহমেদ চুনকার পাঠাগার নতুন ভবন তৈরি হচ্ছে। আমরা এটার পরিকল্পনার সময় আমি এটার সঙ্গে ছিলাম, আমাকে ডাকা হয়েছিল। আমরা একটা গ্যালারি রাখার প্রস্তাব দিয়েছিলাম, সম্ভবত আছে, কিন্তু কাজটি এখনো সমাপ্ত হয় নাই। এইটুকু অভাব আছে। এই অভাবটুকু পূরণ হলে শিল্পীদের জন্য এটি সাংঘাতিক বড় ক্ষেত্র তৈরি হতে পারে। বলি যে আপনি যেটা বলছেন যে ধরেন এখানে কলেজ আছে, স্কুল আছে, কিংবা গার্ডেন আছে, অনেক মানে ঢাকার পাশে, তো সেই জায়গা থেকে কি ওইভাবে খুব মানসম্মত স্কুল কলেজ এখানে আছে কিনা, যে নাকি ঢাকামুখী থাকতে হচ্ছে? না, কিছু কিছু ছাত্র এখান থেকে ঢাকায় পড়তে যায়,
কিন্তু এখানে সরকারি তুলারাম কলেজ অনেক পুরানো একটি কলেজ, তার অনেক সুনাম আছে। এখানে নারায়ণগঞ্জ কলেজ আছে, স্কুল? হ্যাঁ, এখানে অনেক ভালো ভালো স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুলও অনেক। আচ্ছা, সমস্ত গুটি কয়েক পরিবারের কেউ কেউ হয়তো বা ঢাকায় যায়, কিন্তু এখানে ইংলিশ মিডিয়াম স্কুল এবং এদের শিক্ষার মান, তার রেজাল্ট অত্যন্ত ভালো। আমরা নারায়ণগঞ্জের যে কোনো স্কুলের রেজাল্ট এবং ছাত্রছাত্রীদের যে অগ্রগতি আমরা সকল কিছুর ক্ষেত্রে সেটা কিন্তু একটা উৎকৃষ্ট প্রমাণ। কারণ এখানের ফুটবল টিম ভালো খেলে, এখানে একটা রাইফেলস ক্লাব আছে, এইখানে রাইফেলস ক্লাবের সদস্যরা জাতীয় পুরস্কার পেয়েছে। এগুলো দেখলে নারায়ণগঞ্জের শিক্ষার পরিবেশটা কেমন বোঝা যাবে। পরিবেশ বলতে যে জিনিসটি বোঝায় যে শিক্ষার জন্য যে কাম অ্যান্ড কোয়াইট একটি আয়তন, সেটি আয়তনের অভাবে সেই ঘটনাটি এখানে আছে। এবং এখানে যে আয়তনের সংকটের কথা বললেন স্যার, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় এই যে বসতিপূর্ণ এই শহরে বাস করতে যে সমস্যাগুলোকে একটা নাভিশ্বাস ওঠার মতো অবস্থা কি? সেটা হলো সিটি কর্পোরেশন হয়েছে, শহর বড় হয়েছে, কিন্তু রাস্তা তো বড় হয়নি। এখানে আমার মনে হয় যে যদি কিছু ফুট ওভার ব্রিজ করা হতো তাহলে সুবিধা হতো বিভিন্ন পয়েন্টে। যেমন আমি ধরে নেই নারায়ণগঞ্জ মর্গান স্কুলের কাছে একটি ফুট ওভার ব্রিজ হওয়া দরকার। নারায়ণগঞ্জ চাষারা, সেখানে রাইফেলস ক্লাবের সামনে সেখানে ফুট ওভার ব্রিজ হওয়া দরকার। এরকম আরেকটি আছে আমলাপাড়া, সেখানে একটি মেইন রোডে এসে ফুট ওভার ব্রিজ হওয়া দরকার। কারণ এই যে দেখা যায় এখানে শহরে কিছু গার্মেন্টস ফ্যাক্টরিও আছে। সকালের দল বেঁধে যখন এরা এই গার্মেন্টসের বোনরা সব গার্মেন্টস ফ্যাক্টরিতে যায়, ঠিক একই সময়ে মায়েরা তার ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যায়। হ্যাঁ, আমি এই জায়গাতে ফিরবো আপা, যে একজন নারীর জন্য, একজন মায়ের জন্য, একজন তরুণীর জন্য, একজন কিশোরীর জন্য এই শহর কতটা নিরাপদ, কতটা তার জন্য তার চলাচল কতটা স্বচ্ছন্দে তারা করতে পারেন, তার উপযোগী কতটা এই শহর, এইটা নিয়ে একটু কথা বলবো। সঙ্গে স্যারের কাছে আসবো, যে স্যার যেটা বলছিলেন যে শিল্পাঙ্গন, শিল্প নিয়ে আমরা কথা বলবো। যে একজন মা, একজন কিশোরী, একজন তরুণী এই শহরে চলাচল কতটা স্বচ্ছন্দে করতে পারেন এবং তার চলাচল আরো স্বচ্ছন্দের হওয়ার জন্য কি করেন? দেখেন, একটু আগে তো বললাম যে সকাল হলে বিশেষ করে মায়েদেরকে, ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে হয় স্কুলে, একটু বড় যারা তারা যায় হাই স্কুলে, তারপরে আছে কলেজ। এই একই সকালবেলা একই সঙ্গে আমাদের গার্মেন্টসের বোনেরাও যায়। তো একই সঙ্গে যখন এতগুলো লোক একসঙ্গে বের হয়, একেবারেই মনে হয় যে একটা মিছিল যাচ্ছে। তো ঘুরে ফিরে একই কথা আসে, যাতায়াতের জন্য আমাদের কি দরকার শহর থেকে, শহরে যে স্কুল কলেজগুলো আছে, এছাড়াও আমার মনে হয় শহরের বাইরেও কিছু স্কুল, বিশেষ করে নারায়ণগঞ্জে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নেই। এই বিশ্ববিদ্যালয়টি হতে পারে শহরের বাইরে। এবং আমরা দেখেছি এখানে চাষারার সামনে সেনাবাহিনীর বিশাল একটি জায়গা, প্রায় 11 একর, এখানে বিশাল একটি বাউন্ডারি করে রেখেছে। কিছু দোকানপাট তারা করে ভাড়া দিয়েছে, কিন্তু এই জায়গাটি একেবারে কোনো কাজে লাগছে না, এমনিতেই পড়ে আছে। আমার ধারণা যে এখানে যদি একটি বিশ্ববিদ্যালয় করা যায় তাহলে শহর থেকে আমরা একটি বিশ্ববিদ্যালয় পাবো, সেই সঙ্গে শহরের চাপটাও কমবে। একই সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই, এই শহরের ভিতরেই আছে একটি ট্রাক স্ট্যান্ড এবং বাস টার্মিনাল, এটিও শহর থেকে বাইরে নেওয়া দরকার। নিরাপত্তার কথা বলছেন, আসলে আমরা তো বলি যে আমার নিরাপত্তাটা আমি নিজেই খুঁজে বের করে নিব। কারণ আমাকে চলতে হবে, সকাল ঘুম থেকে উঠি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকেই সব কিছু করতে হবে। কাজে কার উপর নির্ভর করবো আমি? তবে হ্যাঁ, দায়িত্ব তো শুধু আমার একার না, আমাদের সঙ্গে, বিশেষ মাদের সঙ্গে, আমাদের তরুণী মেয়েদের সঙ্গে, আমাদের বোনদের সঙ্গে, তারা যেন স্বাচ্ছন্দ্য স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, কাজে যেতে পারে, সেই দিকটাও আমি আশা করব এই শহরের যারা আছেন নাগরিক তারাও সেটি খেয়াল করবেন। কারণ এমনিতেই আমরা নারায়ণগঞ্জের ঢাকার খুব কাছের, আমরা চাই না ঢাকায় যে ছেলে মেয়েদেরকে পাঠাতে, পড়াশোনা করাতে। আমি একটু স্যারের কাছ থেকে আসি। স্যার, এই যে সৃজনশীল মানুষ নাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে, এই যে ছোট থেকে যে এখানে এই শহরে যে ছেলেমেয়েরা বড় হবে, সেই পরিবেশটা এখানে কতটা করা গিয়েছে এবং তার জন্য কি করা দরকার? দেখেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যের কথা বলে শেষ করা যাবে না। সোনারঘাট লোকশিল্প জাদুঘর এই অঞ্চলের শিল্পাচার্য প্রতিষ্ঠা করার পিছনে এর ঐতিহাসিক গুরুত্ব অনেকটা আছে। ফলে এই শহরটা শিল্পের উপযোগী, এটা না বললেই নয়, সেটা উপযোগী। কিন্তু যে কথাটি সবার মুখে মুখে মানে জিনিসটা অনুভব করছে, সেটি হলো ওই
একই কথা, স্পেসের একটি অভাব। শিক্ষা প্রতিষ্ঠান যদি একটু আলাদা জায়গায় থাকে, ব্যবসা এবং রাস্তার চলাফেরা মানে ঘন ঘন বসতির যে পরিস্থিতি, সেটা থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানকে কিছুটা দূরে রাখা যেত, তাহলে এই পরিবেশটা ঠিক রাখা সম্ভব। কিন্তু নারায়ণগঞ্জে এটি প্রায় অসম্ভব। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোই মূলত মূল রাস্তার সঙ্গে এর সম্পৃক্ততা, এটি কিন্তু পরিবেশ বা সিকিউরিটির যে সমস্যা আমরা অনুভব করি সেটির জন্য অনেক ক্ষেত্রে দায়ী। আমি একটি কথা আলাদা করে বলতে চাই যে বেশ কয়েকবারই এই বর্তমান সরকারের এই একটি প্রতিশ্রুতি ছিল এই শীতলক্ষার উপর একটি ব্রিজ তৈরি করা। শীতলক্ষার উপরে যদি একাধিক ব্রিজ তৈরি হয়, এই শহরের সঙ্গে এই সম্পৃক্ততা, অন্যান্য ওয়ার্ডের বিচ্ছিন্নতা থাকবে। হ্যাঁ, এই বিচ্ছিন্নতা থাকবে না এবং মানুষ, এই শহরের প্রশাসন অনেক বড় আকারে ভাবতে পারবে এই জায়গাটিকে নিয়ে। তাদের কোনো চিন্তা একটি স্পেসের অভাবে সমস্ত কিছু মুখ থুবড়ে পড়ে আছে এবং মানুষ একটু ব্রিদিং স্পেস পেত। এই নদীটাকে ভালোবেসে এই নদীর দুই কূলে একটি চমৎকার সুন্দর শহর হতে পারত। এরকম শহরের উদাহরণ আমাদের বাংলাদেশেই অনেক আছে। বুড়িগঙ্গার ওপারটাকে এখন সরকার ব্যবহার করছে, অনেক কিছু জেলখানা ওখানে চলে গেছে। আমার ধারণা এই অনুষ্ঠানের মধ্য থেকেই এই সরকারের কাছে এটি আবেদন যে এই শহরটাকে বড় করা দরকার, কারণ বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, ঐতিহাসিক নিদর্শনের ক্ষেত্রে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শীতলক্ষাকে কেন্দ্র করে এই শহরটি যদি দুই ভাগে বিভক্ত হয়ে এই বড় পরিসরটিকে এটার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে এই শহরটি বাংলাদেশের অন্যতম নিদর্শন এবং অন্যতম শ্রেষ্ঠ একটি শহরে রূপান্তরিত হতে পারে। কারণ এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি রাজধানী শহরের সব থেকে কাছে একটি গুরুত্বপূর্ণ শহর। এইটি মানে বিশাল আবেদন থাকবে এই নির্বাচন বলি আর আমরা সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডে এটির সঙ্গে যেন এইটির সম্পৃক্ততা থাকে। আমি তো আপনার কাছে যে আমরা নারী এখানে মানে শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, সেই জায়গা থেকে এখানে নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে কিরকম? সরকারের তো একটি আমাদের নারীদের ব্যবসা করার সুযোগ তৈরি করে দিয়েছেন যে আমরা উইদাউট এনি গ্যারান্টিয়ার ছাড়াই আমরা ব্যাংক থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে ব্যবসা করতে পারবো। আসলে কি এগুলোর প্রচার নেই, কিভাবে টাকা ঋণ নিতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, প্রচারণার মানে প্রচার না থাকার কারণে সেই সুযোগগুলো নারীরা পাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি যে যারা স্বল্প ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করতে চায় তাদেরকে সেই পথগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, বলছি কিভাবে ব্যবসা করা যায়। সিটি কর্পোরেশনের কি সে ধরনের কোনো সিটি কর্পোরেশনের সাথে এই বিষয়ের কোনো মানে কোনো সংযোগ আছে কিনা? সিটি কর্পোরেশন বেশ কিছু এনজিও সহযোগিতা নিয়ে বিভিন্ন স্লাম এরিয়ায়, যেমন এখানে আছে ঋষিপাড়া, মুতিপাড়া, বিভিন্ন পাড়ায় দেখেছি আমরা যে সিটি কর্পোরেশন এখানে বেশ এনজিওর সহযোগিতায় বেশ কাজ করছে। তাদের তৈরি প্রোডাক্টগুলো তারা বাইরে পাঠাচ্ছে। আর স্যারের কথা ধরে আমি আরেকটা কথা বলতে চাই যে শিল্পনগরী নারায়ণগঞ্জ আমরা ইতিমধ্যে দেখেছি এবং জেনেছি যে শান্তির চর একটি জায়গায় ফুল নিট একটি পল্লী হচ্ছে, সেখানে সব গার্মেন্টসগুলো চলে যাবে এরকম একটি প্ল্যান আছে। অতি দ্রুত যদি সেটি হয় তাহলে অন্তত শহর থেকে একটি জায়গায় যদি এই গার্মেন্টস শিল্পটা চলে যায় তাহলে নারায়ণগঞ্জ শহরটা একটু হালকা ফাঁকা হবে। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে দুজনের কাছে জানতে চাবো যে কাউন্সিলর প্রার্থীরা, আমরা তো শুধুমাত্র মেয়র প্রার্থীদের কাছে আমাদের অনেক রকম প্রত্যাশা থাকে, কিন্তু কাউন্সিলর, প্রত্যেক এলাকার যে কাউন্সিলর আছে তাদেরকে এই গত মেয়াদে আপনারা কতটা সক্রিয় থাকতে দেখেছেন? কারণ তারাই তো আসলে স্থানীয়ভাবে তার এলাকাটা সুন্দর কথা ভাববেন, এই যে সংযোগের কথা বলছেন, দাবিটা তাদের দিক থেকেও আসবে যে আমাদেরকে সংযুক্ত করে। এবং এবার যারা কাউন্সিলর নির্বাচিত হবেন বা যারা প্রার্থী আছেন তাদের কাছে আপনাদেরকে চাওয়া, পাশাপাশি যে আপনারা যে কথাটা বলছিলেন যে এখানে ওই যে নারীদের যে অংশগ্রহণের কথা বলছেন, সরাসরি ভোটের কথা বলছেন, সেখানে নারী আন্দোলনের জায়গা, নারীর ক্ষমতায়নের জায়গাটাও নারায়ণগঞ্জে কতটা কাজ করছে, সেখানে সিটি কর্পোরেশনের কি ভূমিকা রাখতে হবে সেটা। স্যার আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা বলছিলাম যে কাউন্সিলর প্রার্থী যারা হন, যারা আছেন তাদের কাছে প্রত্যাশা, এবং যারা কাউন্সিলর ছিলেন এই যে গত মেয়াদে, সেই জায়গা থেকে যে পরিকল্পনার জায়গাটা যে তৃণমূল থেকে আসা, কাউন্সিলরের কাছ থেকে আসা, সেইটা আপনি কতটা দেখতে পেয়েছেন? সিটি কর্পোরেশনের কিছুটা নিয়মিত কর্মসূচি থাকে, কাউন্সিলররা নিশ্চয়ই সেই সমস্ত কর্মসূচিতে যোগ দেয় বা সেই দায়িত্বগুলো পালন করে। তবে এইরকম একটি সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে
প্রতিবন্ধকতা সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার নানানভাবে এটি নিয়েই ব্যস্ত থাকে। আমার ধারণা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে এই কমিটির সঙ্গে সম্পৃক্ত রাখা উচিত, এবং তারা যদি সম্পৃক্ত থাকে তাহলে ওই সামগ্রিক অর্থে যে শ্লোকের মতো আমরা যে বলি দুষ্টের দমন শিষ্টের পালন, সেটি আরও নিখুঁতভাবে করা সম্ভব। সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা উচিত, তাহলে অনেক নিখুঁতভাবে এই শহরের যদি কেউ চায় যে এই শহরটি একটি পরিচ্ছন্ন, সুস্থ, স্বাভাবিক, শান্ত পরিবেশের একটি ক্রিয়েটিভ শহর হবে, যেটি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখবে, সেটি করা সম্ভব। এবং নাগরিকদের সঙ্গে এই যে কাউন্সিলরদের মত বিনিময়, অংশীদারিত্ব, সেগুলো কতটা হয়? নাগরিকরা তো কাউন্সিলরদের সঙ্গে সম্পৃক্ত। নাগরিকদের অনেক দাবি, অনেক নিয়মিত কর্মকাণ্ডের জন্য তাদের সাথে সম্পৃক্ত হতে হয়, কিন্তু নাগরিকদের ওই রকম প্রার্থীকেই বাছাই করা উচিত যারা তাদের ভবিষ্যৎ সুন্দর শহর গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। নাগরিকদেরকে যে সমস্ত কাউন্সিলররা সঙ্গে নিয়ে আসবে বা তাদের মধ্য থেকে উদ্যোগ নেওয়ার জনমত সৃষ্টি করতে পারবে, আমার ধারণা সেই ধরনের কাউন্সিলরদেরকে নাগরিকদের এবার বেছে নেওয়া উচিত। আপনার কাছে যে আপনার যে নির্বাচিত হওয়ার পর এই যে কাউন্সিলরদের সঙ্গে নাগরিকদের যে একটি যোগাযোগের জায়গা, যে উন্নয়ন পরিকল্পনাটা হয়তো কাউন্সিলর করবেন বা মেয়র করবেন, তাতে সাধারণ নাগরিকদের, সাধারণ এই নারায়ণগঞ্জবাসী বা শহরবাসীর যে একটি মতামত নেওয়া তাদের কাছ থেকে, সেরকম সেই চর্চাটা শুরু হয়েছে কিনা, বা আপনি এর আগে পৌরসভার নিশ্চয়ই দেখেছেন, গত মেয়াদের সিটি কর্পোরেশন দেখলেন। আসলে ইলেকশনের পর ঠিক পরপর দেখা করতে আসে তারা, কিন্তু নিয়মিত না করলেও তার বিভিন্ন অকেশনালি তারা দেখা করতে আসে এবং সমস্যার কথা শুনে। যেমন রমজানের সময় আসে, ঈদের পরে আসে, বিভিন্ন পূজা পার্বণের দেখা করে যায় এসে, বা যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায় তাহলে তো আসেই। এখন কথা হচ্ছে যে আমরা যেটা চাই, বিশেষ করে নারায়ণগঞ্জে একটু মাদকের ছড়াছড়ি হয়ে গেছে বিভিন্ন এরিয়া, বিশেষ করে বেশ কয়েকটি এলাকা আছে এখানে। আমি চাইবো যে যিনি এই কাউন্সিলর হবেন তাকে খেয়াল রাখতে হবে তার এলাকার, তার ওয়ার্ডের এই তরুণ যারা, তাদের প্রতি। এবার নারায়ণগঞ্জে অনেক তরুণরা ভোটার হয়েছে এবং নারীরা অনেক ভোটার হয়েছে নতুন করে। তো এই প্রথমে তাদের খেয়াল করতে হবে এই তরুণরা কেন এর মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কারণ তাদের খেলার কোনো জায়গা নেই, তাদের ক্রিয়েশন করার মতো কোনো জায়গা নেই। নারায়ণগঞ্জ শহরে কিন্তু কোনো পার্ক নেই, তো এই বিনোদন করার মতো কোনো জায়গা নেই বলে কিন্তু তারা বিভিন্নভাবে তারা এইভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একটি খেলার মাঠ আছে এখানে, উসমানী স্টেডিয়াম। আমার অনুরোধ থাকবে, বা যিনি সিটি কর্পোরেশন আমার এলাকার বিশেষ করে ওয়ার্ডের মেয়র কাউন্সিলর হবেন, তিনি যেন অন্ততপক্ষে তরুণ সমাজকে বেছে নেন তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য। আপনি একটা কথা বলছিলেন যে ওই যে যিনি সংরক্ষিত আসনে নির্বাচিত হন তাকে একটি বড় এলাকা নিয়ে কাজ করতে হবে, এবং গত মেয়াদে তাদেরকে কোনো উন্নয়ন কাজের সাথে পাননি। এখানে আমার মনে হয় ধরে নেওয়া হয় যে মেয়েরা হয়তো পারবে না, মেয়েরা যে কোথায় আছে, হিমালয়ের চূড়ায় উঠে গেছে মেয়েরা, কিন্তু কেন জানি না তাদেরকে কোনো রাস্তাঘাটের কোনো বড় বড় কাজ একটু দেওয়া হয় না। তাদেরকে শুধু বিভিন্ন রকম কার্ড দিয়ে, এই এলাকার এই কার্ড, এই বিজিএফ কার্ড, এই কি শীতের সময় কিছু গরম কাপড়, বর্ষার সময় তাদের কি কি সুবিধা অসুবিধা, এসবের দিকে খেয়াল বলতে হয়, কিন্তু পুরুষ সদস্যরা কিন্তু ঠিকই বড় বড় কাজগুলো করছে। এই প্রসঙ্গে আমি এই নারায়ণগঞ্জে আপনি তরুণ নেতৃত্ব কিরকম দেখছেন, তাদের মানে তরুণ নেতৃত্ব তৈরি হওয়ার প্রক্রিয়া যদি বলেন যে সেটা কতটা সক্রিয়? তরুণরা তো বাংলাদেশের সমস্ত কিছুতে এগিয়ে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে সামাজিক ক্ষেত্রে আমি একেবারে শুধু তরুণদেরকে উপরে নির্ভর করবে এই মতের পক্ষে না, কারণ অভিজ্ঞতার একটি বিশাল মূল্য আছে। আমরা শিল্পের ক্ষেত্রে যেমন শিল্প সৃষ্টি করার ক্ষেত্রে শিল্পের ইতিহাস জানি, কারণ শিল্পের ইতিহাস না জানলে নতুন শিল্প সৃষ্টি করা সম্ভব না, এবং নতুন শিল্পীও সামনে এগোনো সম্ভব না। তরুণরা তো কাজ করবে, তরুণরা উদ্যমী, তরুণরা টেকনোলজিতে ভালো থাকে, কিন্তু একজন প্রবীণ যার অনেক অভিজ্ঞতা আছে, নানানভাবে মানুষ এবং সমাজের মধ্যে পরীক্ষিত, তিনি অনেকটা নিউট্রাল জায়গা থেকে সমাজকে পরিচালনা করতে পারবে। কারণ এই একটা জিনিস বুঝতে হবে যে এই সমাজে কিন্তু পাশাপাশি তরুণদের পাশাপাশি বয়স্করাও আছে, তাদেরও কোনো অনেক কাজ করার সুযোগ আছে, এবং নারায়ণগঞ্জেও সেই দিকটা বিবেচনায় রাখতে হবে যারা সিটি কর্পোরেশনে নির্বাচিত হয়ে আসবেন, যে শহরের যে প্রবীণ
বাসিন্দা আছে, তাদের নিয়ে একটা ভালো একটা আলোচনা। আমি একটু বিরতি থেকে এসে আবার এই আলোচনা আপনার কাছে ফিরছি। দর্শক, ভোটের সময় বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো আলোচনায়। সঙ্গে থাকবেন আঞ্জুমান আরা আকসির এবং আর তরুণদের কথা শুনলেই হবে না, তরুণদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভাবতে পারে প্রবীণরাও। এই বিষয়টিকে আমি গুরুত্ব দিচ্ছি যে এই পৌর অঞ্চলে যে নেতৃত্বই আসবে, সেই নেতৃত্ব আমার মনে হয় প্রবীণদেরকেও এই শহরের উন্নয়ন, মানবিক এবং নাগরিক উন্নয়নে সম্পৃক্ত করবে। এটি করলেই একটি পরিপূর্ণভাবে সমঝোতা তৈরি হওয়া সম্ভব। আপা, এই যে প্রবীণ নাগরিকদের কথা স্যার বললেন, যে তাদেরকে গুরুত্ব দেওয়া এবং তরুণ এবং প্রবীণের সংযোগ, আমি আলম সাহেবের কথার সাথে একমত। অবশ্যই প্রত্যেক কাউন্সিলর উচিত হবে প্রায় প্রতি মাসেই তার এলাকার প্রবীণদের সঙ্গে সাথে নিয়ে বসে তাদের মতামত শোনা, তাদের আদেশ, তাদের উপদেশ নেওয়া এবং তাদের সহযোগিতা করে তাদের সঙ্গে বসে কিভাবে তাদের পরিচালনা করা যায়, তার এলাকাটাকে বেশ সুন্দর থাকবে, কিভাবে কাজ করলে ভালো হবে। অবশ্যই প্রবীণদেরকে সেই মূল্যায়ন করতে হবে, তাদের উপদেশ শুনতে হবে। একই সঙ্গে আমি বলতে চাই, বৃদ্ধাশ্রম কথাটি আমি ওইভাবে বলতে চাই না, তবে এই নারায়ণ শহরে কিন্তু মানে যদি আমি সেফ হোমই বলি সেভাবে নেই। প্রায়ই দেখা যায় এই রাস্তাঘাটে খুব দুঃখের সঙ্গে এবং বলতে হচ্ছে যে থালায় ভরে মাকে ফেলে রেখে যায়। এখানে দুটি ঘটনা দুবার হয়েছে। আরও দেখা যায় যে কিছু বৃদ্ধ লোক হয়তো ঠিক নারায়ণগঞ্জে না, বাইরে থেকে আসে, কিন্তু কেন জানি নারায়ণকে নিরাপদ ভেবে এখানে ফেলে রেখে যায়। এদেরকে নিয়ে আমরা কয়েকবার কাজ করেছি, বিড়ম্বনায় পড়েছি। তো আমি চাই যে এখানে যিনি আগামীতে মেয়র নির্বাচিত হবেন তিনি বিষয়টি খেয়াল রাখবেন, এরকম একটি সেফ হোম করার জন্য। সাথে সাথে যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, শীতলক্ষা ব্রিজ হওয়ার কথা ছিল, হয়নি, এটা যেন অবশ্যই হয়। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে লোকজন পার হচ্ছে, শত শত লোক প্রতি 2 মিনিট পর পর লোকজন পার হচ্ছে, এত লোক থাকছে ওই পারে। এটি ব্রিজ হলে অনায়াসে আমাদের শহরের যানজটটা কমে যেত। আরেকটি ব্যাপার হলো যে পিছনে আমাদের রেল স্টেশনটি, এটি একেবারেই রেল স্টেশনটি দেখলে মনে হয় না এটি একটি কোনো রেল স্টেশন, মনে হয় যেন একটি বস্তি এলাকা। আমি চাই যে রেল স্টেশনটি খুব সুন্দর একটি রেল স্টেশন হোক। স্যারের কাছে আবার একটু ফিরি, যে যারা নির্বাচিত হয়ে আসছেন, যারা নির্বাচনে হয়ে আসবেন, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? যে কোনো নাগরিকের একই প্রত্যাশা, সেটি হচ্ছে যে এই নির্বাচনের পূর্বে সকল নাগরিকদের মত বিনিময়ের মধ্য থেকেই নির্বাচনটি সম্পন্ন হচ্ছে এবং আমার ধারণা এই নেতৃত্ব এই নাগরিকদের সর্বপ্রথম কোন দাবিগুলো পূরণ করা দরকার সেগুলো সম্পর্কে তারা জানেন। আমার ধারণা এই সম্পর্কিত অনেক প্রতিশ্রুতিও তারা নাগরিকদেরকে দিয়েছেন, যে সমস্ত প্রতিশ্রুতির ফলেই কিন্তু একজন কমিশনার বা একজন মেয়র প্রার্থী আসলে নির্বাচিত হবেন, কারণ মানুষ তাকে বিশ্বাস করবে বলেই, সেই কাজটি করবে বলেই তাকে নির্বাচিত করবে। এবং আমার ধারণা উনি ওনার সকল প্রতিশ্রুতিগুলোকে সবার মানে প্রায়োরিটি বেসিসে পরিপূর্ণ করবেন এবং সেই ইশতেহারগুলোকেই পরিপূর্ণভাবে এস্টাবলিশ করা বা পূর্ণতা দেওয়াটাই হবে তাদের প্রথম কাজ। আমার ধারণা সকল নাগরিক এটিই চাবেন, এই পরিস্থিতিটাই চাবে যে তাদের মূল সমস্যাগুলোর সমাধান প্রথমে হবে, তারপর উন্নয়নের অনেক ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্র সেই শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, নগরটি একটি আদর্শ নগর হিসেবে প্রতিষ্ঠিত হবে, যে নগরের অতীত ইতিহাস অনেক উজ্জ্বল। সোনারগাঁ এবং বাংলাদেশের ঐতিহ্য, আমার জামদানির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহর এই নারায়ণগঞ্জ, এখন গার্মেন্টস শিল্পে সারা বাংলাদেশের একটি বিশাল পাটের জন্য একসময় বিখ্যাত ছিল। আমার ধারণা নারায়ণগঞ্জ অচিরেই আবার সেই পুরনো গৌরব ঐতিহ্য আবার ফিরে পাবে। এই তরুণ নেতৃত্ব এবং নতুন সিটি কর্পোরেশন সেই নারায়ণগঞ্জকে বাংলাদেশকে উপহার দিবে এবং সারা বিশ্ব সেই ঐতিহাসিক নারায়ণগঞ্জকে আবার ফিরে পাবে, এটাই আমি আশা করি। আপনারা যে মানে যারা নির্বাচিত আসছেন, আমরা কিভাবে আবার জানতে চাচ্ছি যে শুরুতে কোন কাজগুলো তাদের অগ্রাধিকার পাওয়া উচিত বলে মনে করেন সিটি কর্পোরেশন ধারাবাহিকতার জায়গা থেকে? যে এই শহরে নিরাপদে যাতে আমরা নারীরা চলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে যেন নিরাপদে ছেলে মেয়েদের নিয়ে যেতে পারি, হ্যাঁ, এবং কাজের ক্ষেত্রেও যেন আমরা ঠিক মতো যেতে পারি, সেই দিকে দৃষ্টি দেওয়া। সবশেষে আমি আবারও বলবো যে আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ, শান্তির নারায়ণগঞ্জ। যিনি নির্বাচিত হবেন তিনি আমাদেরকে উপহার দেবেন সুন্দর
পরিচ্ছন্ন এবং শান্তির একটি নারায়ণগঞ্জ। এবং ওই যে কথাটা আপনারা দুজনেই বললেন যে শীতলক্ষার এপার ওপার দুই পারের মধ্যে একটা মানে এখন হয়তো মনের সংযোগ আছে, কিন্তু একটা সেতু দিয়ে হ্যাঁ সেই সংযোগটা করা যেন কেউ কাউকে বিচ্ছিন্ন মনে না করে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই ভোটের সময়ের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই ভোটের সময়ের এই আলোচনায় নারায়ণগঞ্জ থেকে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের সময়। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।